নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। প্রত্যেক দিনের সপ্তাহের প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি এই অনুষ্ঠান বেশ জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ আপনারা এই অনুষ্ঠানটিকে একটা অন্য মাত্রা দিয়েছেন। এই যে ফোন নাম্বারটা যাচ্ছে দেখুন 6292242341, 6292242342, এটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার, যে নাম্বারে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। আপনারা আপনাদের কথা মন খুলে বলতে পারেন। আগের দিন তো আমরা দুষ্টুমির গল্প করেছি। আজকে আমি যে গল্প আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, যেহেতু এখন কবিপক্ষ চলছে, 25শে বৈশাখ সদ্য আমরা পার করেছি, আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু কবিতা বলেছি, গান করেছি, নাচ করেছি, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। কারণ আর কদিন পরেই আবার 26শে মেতে কাজী নজরুল ইসলামের জন্মদিন আসবে। তো রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের ছেলেবেলাতে পাড়ায় পাড়ায় হতো। মোটামুটি যাদের ছেলেবেলা 8-এর দশক 9-এর দশকে কেটেছে তারা এই কালচারগুলোর সঙ্গে অভ্যস্ত। আমার ছেলেবেলা 8-এর দশকে কেটেছে, কারুর ছেলেবেলা 9-এর দশকে কেটেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এখনকার যারা ছোট তাদের ছেলেবেলা কেন এই কালচারে অভ্যস্ত হচ্ছে না? এখন যুগ পাল্টে গেছে, এতটাই পাল্টে গেছে, মানুষজন এখন মোবাইল ওরিয়েন্টেড লাইফ লিড করছেন, খুব ফাস্ট লাইফ লিড করছে, যার ফলে এই কালচারগুলো করার জন্য যে সময়টা দরকার সেই সাফিসিয়েন্ট সময়টা তারা পাচ্ছে না। যাই হোক, আমি আজকে যে জায়গাটা আপনাদের সামনে জানতে চাইবো আপনাদের কাছ থেকে, যে নিশ্চয়ই আপনারা ছোটোবেলাতে কবিতা বলেছেন, গান করেছেন, নাচ করেছেন, এমন কোনো সিচুয়েশন হয়েছে, কোনো অকওয়ার্ড সিচুয়েশন যেখানে কবিতা বলতে উঠে কবিতা ভুলে গেছেন, কিংবা নাচতে নাচতে পোশাকটা কোনো সমস্যা হয়েছে, কিংবা নাটক করতে গিয়ে ডায়লগ ভুলে গেছেন? তো এরকম কি কিছু হয়েছে? যদি হয়ে থাকে কতটা মজা হয়েছিল সেই সময়, আর আপনার কতটা অস্বস্তি হয়েছিল আপনি বলতে পারেন, বা আপনার দেখা কোনো ঘটনা যদি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি একটু আমার পিসিআরকে বলবো ফোনটা আজকে আমার কানেও যেন থাকে, আমার তাহলে সুবিধা হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এরকম ঘটনা আমার জীবনে বহুবার ঘটেছে। যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন আমি প্রথম মনে হয় স্টেজ পারফর্ম করেছিলাম, কবিতা বলতে উঠেছিলাম প্রথম। তো কবিতাটি ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা ছিল। এবং সেই কবিতাতে আমি বলতে বলতে ভুলে গিয়েছিলাম। তখন আমি ক্লাস 2-তে পড়ি। মা কবিতা শিখিয়ে স্টেজে উঠিয়েছিল, মা স্টেজের পাশে দাঁড়িয়েছিল। আমি ভুলে গিয়ে যতটা না লজ্জা পাওয়ার কথা, তার থেকে বেশি ভয় পাচ্ছি যে কারণ মা মারবে এরপরে, এই ভয়টা আমাদের ছিল। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি সন্ধ্যা মোদক বলছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। আচ্ছা, বলুন কি খবর, কেমন আছেন, আর এই অনুষ্ঠানটা কেমন লাগছে? অনুষ্ঠানটা ভালোই লাগছে, খুব ভালো লাগে। আচ্ছা অনুষ্ঠান আমি প্রায় মাঝে মাঝে ফোন করি। আচ্ছা, তো কালকে ফোন করিনি, আমি জানি আজকে করব। আচ্ছা তো যে দিদি কালকে ছিলেন সেই দিদি আমাকে খুঁজছে। আচ্ছা আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে আমি একদম লাস্টে ফোন করে কটা কয়েক কথা বলেছিলাম ওনার সঙ্গে আর কি। আচ্ছা আচ্ছা, তা উনি বলছেন, বা আপনারা সবাই যে পরিচালনা করেন, হচ্ছে যে আপনাদের আমি বন্ধু। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে, যে আপনারা বন্ধু, আমরা নতুন বন্ধু পেয়েছি। আমাদের মনের কথা, প্রাণের কথা। একদম একদম। বন্ধুত্ব তো কোনো বয়স হয় না, কোনো সংজ্ঞাও নেই। বন্ধুত্ব অনাবিল আনন্দ দেয়, বন্ধুত্ব হৃদয় থেকে অনুভব করতে হয়। বন্ধুত্ব শব্দটা কিন্তু শুধু কথা নয়, এটাকে অনুভব করতে হয়। তো বলুন, আজকে আপনার কাছ থেকে আমি গল্প শুনতে চাই, যে ছোটবেলায় কবিতা বলতে গিয়ে, গান করতে গিয়ে কি কোনো রকম কোনো সময় ভুলে গেছেন বা কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, না, আমি একটা গল্প বলবো, তারপরে সেই গল্পটার মানে আমার যে স্মৃতিটার খোঁজটা আমি একটা কবিতার মধ্যে দিয়ে আপনাদেরকে শোনাবো। একদম। তবে যে গল্পটা বলছি, গল্পটা আমরা ছোটবেলায় আমাদের মা কাকিমাদিকে দেখেছি। বিকেল হলেই হারকিন, নন্ঠন, নম্ফ নিয়ে পরিষ্কার করতে বসে পড়লো, তাতে তেল দিল, তারপরে সন্ধ্যাবেলা যে লোডশেডিং হয়ে গেল সব জেলে দিল। হ্যাঁ, এখন কিন্তু আমরা সেই হারকিন, নন্ঠন, নম্ফ কেউ আর জ্বালি না। কেন? এখন আমাদের সবের মূলে কারেন্ট ছাড়া এখন আমরা বাঁচবই না। লোডশেডিং হয়ে গেলে তখন যেন মনে হয় আমাদের মানে জীবনটাই যেমন অচল হয়ে যাচ্ছে।
আর লোডশেডিং হয়ে গেলে আমরা চার্জার লাইটের মাধ্যমে কারেন্টটা তার মধ্যে ভরে নিয়ে আমরা দেখি। আমরা হারকিন লণ্ঠন নম্ফ চালতেই ভুলে গেছি। হ্যাঁ, হারকিন লণ্ঠন নম্ফ আমাদের কাছে এমন বিলীন হয়ে গেছে। তো আমি সেই হারকিন লণ্ঠন নম্ফর স্মৃতিকে নিয়ে, হারকিন লণ্ঠন নম্ফ আমাদের সবার স্মৃতি, আমার একার নয়। হ্যাঁ, আমি সবার স্মৃতিকে নিয়ে আমার একটা কবিতার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে একদম চাই। একদম একদম বলছি তাহলে, বলুন। হ্যাঁ, স্মৃতির খোঁজে আলোর সন্ধানে, শহর এখন আলোর বহর, ইলেকট্রিসিটি বাকি, গ্রামেও সেটা ভরে গেছে, এখন এটাই মোদের সাথী। ঘরের কোণে গুমরে কাঁদে হারিকেন লণ্ঠন লম্ফ, ওদের নিয়ে কেউ করে না আর লম্ফ ঝম্প। বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের বাতির আলোয় পড়তো, তার বিদ্যার বুদ্ধি দিয়ে কত জ্ঞানী মানুষ গড়ত। আমরা এখন আরাম করে পড়ছি ঘরে বসে, বিজলি বাতি মোদের সাথী, ভয়টা আবার কিসে? লোডশেডিংটা হলে পরে সমস্যা যে বাড়ে, অন্ধকারে আলোর খোঁজে হাতটি তখন নাড়ে। এখন মোদের জীবন মরণ সবই হলো কারেন্ট, কারেন্ট মোদের অন্নদাতা সবের মূলেই চাই। তাই কারেন্ট ছাড়া এখন মোদের বাঁচার উপায় নাই। বিদ্যুৎ দূরদর্শনে খবর ছড়ায়, বিদ্যুৎ যানবাহনের গাড়ি চড়ায়, বিদ্যুৎ নাচে গানে মন ভরায়, বিদ্যুৎ না থাকলে মন ডরায়। কারেন্ট তোমার সঙ্গে বোঝাপড়া এবার হবে আজ, তখন তুমি থাকো না কেন যখন আকাশে পড়ে বাজ। অন্ধকারের জীবন তখন সব হারিয়ে ফেলা, চোখের সামনে দেখি শুধু কালো মেঘের ভেলা। তখন তুমি সবার মাঝে এই আছো এই নেই, তবুও থাকি আশার আশায়, চাই যে তোমাকে এই। হারিকেন তোমার দুঃখ কিসে বলো, লণ্ঠন তুমি থাকো সবার সাথে মিলেমিশে, লম্ফ তুমি দাও দেখিয়ে একটুখানি হেসে। তোমার আলোয় ভরিয়েছিলে তুমি সবার ঘর, আজকে তোমার ছুটি হলো তুমি নিলে অবসর। তাই বলে ভেবো না তো তুমি এখন পর, প্রয়োজনে তোমার উপর পড়বে সবার নজর। যখন সময় এসেছে তোমাদের কাছে বিশ্রাম নাও, থেকো না কোনো কাজে, তোমরা এখন রিটায়ার হওয়া স্টার, কোনোদিনও মানবে না হার কারো কাছে। কখনো কখনো সময়ের কাছে তোমাদেরও আছে দরকার, প্লিজ একটু হাসো এবার। নমস্কার। কেমন হয়েছে বলুন? খুব ভালো হয়েছে। ওই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে, যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন সত্যি তো আলো কোথায় চলে যায়। বিদ্যুৎ তো তখন এইখানকার বিদ্যুৎ থাকে না। তখন আমরা বিদ্যুতের কাছে বলছি বোঝাপড়া এবারে হবে। একদম বোঝাপড়া করতেই হবে। খুব ভালো লাগলো দিদি, খুব ভালো লাগলো। আবার ফোন করবেন, নিশ্চয়ই অপেক্ষায় থাকবো আপনার টেলিফোনের। পরের বন্ধুকে আবার সুযোগ দিই। তো যেটা বলছিলাম যে ছোটবেলায় আমরা এরকম অনেকেই কবিতা বলতে গিয়ে, গান করতে গিয়ে, নাটক করতে গিয়ে অসুবিধায় পড়েছি। আমি যে পাড়াতে বড় হয়েছি, বারবারই বলি, আমার ছোটোবেলাটা না, আমি আমার পাড়াটাকে খুব অনুভব করি এখনও। মানে অনেক বড় হয়ে গেছি, পাড়া ছেড়ে কবেই চলে এসেছি, কিন্তু তবুও মানে স্মৃতিতে ভীষণভাবে পাড়াটা আমার মানে জমাট বেঁধে থাকে। তো আমাদের পাড়াতে তখন তো আমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যেত, আর ডিসেম্বরের 25শে ডিসেম্বরের স্কুল ছুটি পড়ার আগে রেজাল্ট বেরোতো। নতুন বছর নতুন ক্লাস, নতুন বছর 2 তারিখে স্কুল শুরু হতো, নতুন ক্লাসে গিয়ে বসতাম, নতুন বই খাতা, নতুন ড্রেস, নতুন জুতো, মানে একটা নতুন ব্যাপার থাকতো। তো পরীক্ষার ওই সময় দুর্গাপুজোর পর থেকেই আমাদের রিহার্সাল শুরু হতো। হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষার সময় রিহার্সাল শুরু হতো, এবং রিহার্সালে মোটামুটি সপ্তাহে একদিন করে রিহার্সাল। তার নাটক যখন এগিয়ে আসতো, এই ডিসেম্বর মাসের 25 তারিখের পর 30 তারিখ 31 তারিখ নাটক হতো, তো তখন ওই কাছাকাছি রিহার্সাল হতো। এবার আমি তখন খুব ছোট, একটা নাটক হয়েছিল লক্ষণের শক্তিশীল। অনেক নাটক করেছি, লক্ষণের শক্তিশীল, বরুণ কিরণমালা, এরকম প্রচুর নাটক করেছি, অবাক জলপান। তো ওই লক্ষণের শক্তিশালী নাটকে আমাকে সুগ্রীবের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। তো বলবো গল্প, তো সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার তনুশ্রী, আমি স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে বলছি। আচ্ছা বলুন। নমস্কার।
আপনি আজকে তো এমন একটা প্রসঙ্গ এনেছেন, সময়টা ঠিক এই মে মাস, মানে রবীন্দ্র মাধ্যমিক যাকে বলে আর কি। তা তখন সবে মাধ্যমিক দিয়েছি, আমাদের একটা খুব ক্লাবে বেশ বড় ব্যাচ ছিল, মানে একসঙ্গে অনেকেই ছিলাম যারা এই মাধ্যমিক দিয়ে মোটামুটি 3 মাস ফাঁকাই থাকতাম। তখন তো এখনকার মতো মানে মাধ্যমিক পরীক্ষার যেহেতু উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি তখন অতটা ছিল না আর কি, আমরা যখন পরীক্ষাটা দিয়েছি। তা ক্লাবের যারা বড় তারা ঠিক করলেন যে একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা হবে এবং তাতে আমাদের যে ব্যাচ তাদের দায়িত্ব নিতে হবে। যেহেতু আমাদের পাড়ায় মানে একজন বিখ্যাত মানুষ, তিনি তার গানের ক্লাস করাতেন, তাই মানে শিল্পী খুব একটা অভাব হয়নি, আমরা তাকে বলতে তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আর পাড়ার তো কিছু কুচো কাঁচা এসব ছিল। মোটামুটি ভাবে যখন একটা খুব সুন্দর অনুষ্ঠান আমরা সাজিয়ে করার জন্য প্রস্তুত, সন্ধ্যে ঠিক 6টা 6:30 হবে, আমাদের খেয়ালই নেই যে অনুষ্ঠান যিনি মানে সঞ্চালক বা সঞ্চালিকা সেটা আমরা ঠিক করিনি। এইরকম একটা পরিস্থিতিতে ক্লাবেরই বয়োজ্যেষ্ঠ কয়েকজন কিন্তু আমাকে বলেছিলেন যে তুমি এটা পারবে, কিন্তু আমি তো কোনোদিন মানে স্টেজে উঠিনি, গান আবৃত্তি কিছু করিনি, আমি জানতামও না যে কিভাবে কি করতে হবে। কিন্তু মানে উপায় না দেখে সেটা আমাকে করতে হয়েছিল, এবং কি যে বলেছিলাম কি যে করেছিলাম সেটা এখন মনে নেই, কিন্তু সবই ভুল বলেছিলাম। কিন্তু ওই যে বিখ্যাত যে শিল্পী আমাদের পাড়ায় থাকতেন, যখন অনুষ্ঠান শেষ, আপনি নাম বলুন না, অসুবিধা কিছু নেই, তার নাম বলুন। দীপঙ্কর চট্টোপাধ্যায়, ওনার মা তো মারা গেছেন, ওনার মায়ের কথাটাই আমি বলছি। ওনার মা কিন্তু আমি যখন মানে স্টেজ থেকে একদম শেষ শিল্পীর কথা বলে নামলাম, উনি আমার হাত দুটো ধরে আমাকে যেটা বললেন সেটা আমার এখনো চলার পথের পাথেও, যে বাবু তুমি অনেক ভুলভাল করেছো, সবই তো তোমার শুরু, তুমি এইভাবে মাইকটার সামনে যাবে, এইভাবে বলবে, একটু বয়োজ্যেষ্ঠ তাদের মহাশয় বলবে, এই যে ছোট্ট ছোট্ট টিপস গুলো, এবং তিনি যে উৎসাহটা দিয়েছিলেন, অনেকেই বলেছিল ভালো হয়েছে, কেউ বলেছিল ভালো হয়নি, কিন্তু এই যে ভুলগুলো শুধরে দিয়ে আসলে যারা বড় মানুষ হয় তাদের এই যে মাতৃ স্নেহে তিনি শিখিয়ে দিয়েছিলেন। এরপরে যখন বিভিন্ন অনুষ্ঠানে আমি অ্যাঙ্কারিং করেছি, ওনার সাথে আমার মানে বাড়িতে গিয়ে যোগাযোগ করেছি, ওনার আমি পদধূলি নিয়েছি। উনি আমাকে কিন্তু তখনও বলেছেন যে শেখার তো কোনো শেষ নেই, আজকেও তুমি আমি মাইকে শুনেছি অনেক ভুলভাল বলেছো, কিন্তু শিখবে, শিখতে 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 যখনই কোনো মানুষের মধ্যে এই বোধটা আসবে যে আমি সব শিখে গেছি, আমাদের একদম খুব মুশকিল সেটা, তাহলে কিন্তু তুমি সেখানেই শেষ। তুমি মনে করবে তুমি একটা সমুদ্রে সবে 1 বালতি জল তুমি তুলেছো, একদম শেখার কোনো শেষ নেই। এই যে আপনি আজকে বিষয়টা অবতারণ করলেন বলে আমি বললাম। হ্যাঁ, মানে এটা তো অনেক ধন্যবাদ। এটা তো স্মৃতির খোঁজে অনুষ্ঠান, এখানে স্মৃতিগুলোকেই আমরা খুঁজে খুঁজে আনবো যেগুলো আমাদেরকে ভালো লাগায়, মানে যখনই মানে আমরা বসে বসে রোমন্থন করি সেটা আমাদের একটা ভালো লাগা তৈরি করে মনের মধ্যে। তো আমি যেটা বলছিলাম, লক্ষণের শক্তিশীল নাটক প্রচুর রিহার্সাল হয়েছে। তো আপনারা সবাই জানেন সুকুমার রায়ের লেখা, এবং লক্ষণের শক্তিশালে একটা জায়গায় আছে যে রাবণের সাথে সুগ্রীবের যুদ্ধ, এবং সেই রাবণের সাথে সুগ্রীবের যুদ্ধের সময় লাফালাফি করতে হবে, রাবণ ঢুকবে, সুগ্রীবর হাতে গদা নিয়ে ঢুকবে। আমরা যখন নাটক করেছি না তখন এখনকার মতো নয়, তখন লেজ হতো ওই ন্যাকড়া দিয়ে, কাপড়ের পাড় দিয়ে লেজ হতো, যথেষ্ট ওজন ছিল লেজের। আর গদাটাও সেই হালকা গদা নয়, এখন তো অনেক কিছু হালকা শোলা টোলার বেরিয়ে গেছে, গদারও একটা ওজন ছিল। তখন আমি ক্লাস 3 কিংবা 4-এ পড়ি সম্ভবত। তো সেই সময় আমার এক্ষুনি মনেও পড়ে নেই, মানে পুরোটা মনে নেই কোন ক্লাসে পড়ি বা কিছু। আমাদের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ভাড়া করে নাটক করা হতো। তো হল ভাড়া হয়েছে একদম যেদিনকে স্টেজ হচ্ছে, মানে যেদিনকে নাটকটা হচ্ছে, আমি তো যথারীতি সুগ্রীবের অভিনয় করছি, আমি গেছি এবং এরকম লাফিয়েছি, উইংসের পাশ থেকে ঢুকেছি, রাবণের সাথে যুদ্ধ করব। হঠাৎ দেখলাম আমার লেজটা খুলে মাটিতে পড়ে গেল। আমার তখন লেজ নেই, সুগ্রীবের লেজ পড়ে গেছে নিচে, সুগ্রীবের হাতে গদা। সাধারণত ওইটুকু মানুষ আমি তো হয়তো ভ্যাঁ করে কেঁদে দিতাম, কিন্তু আমি এদিক ওদিক তাকালাম, তাকিয়ে তো আমাকে আবার কিছু একটা করতে হবে, সবাই চুপ হয়ে গেছে। মানে পাশে যে প্রম্পট করছিলেন আমাদের ডিরেক্টর কাকু, তিনিও চুপ করে গেছেন, মানে এবার কী হবে। আমি ওই লেজটাকে তুললাম, বাঁ হাতের লেজটাকে তুলে পিছনে সেট করলাম বাঁ হাত দিয়ে ডান হাতে গদা ঘুরিয়ে যা যা ডায়লগ আমার ছিল আমি বলে বেরিয়ে চলে এলাম। হলে তো প্রচুর হাততালি পড়লো। এবার আমার মা প্রচণ্ড বললো যে তুই কেন দেখে নিসনি, নড়াচড়া করিসনি কেন, লাফাসনি কেন। পরে যখন আমাদের মানে পরে ওই সব নাটক টাটক হয়ে যাওয়ার পরে একটা সময় হতো যে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পাওয়া যেত, আমাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছিল। কেন ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছিল? অভিনয়ের জন্য নয়, ওই যে বলা হলো, আমি ওই বাংলাটা তখন শিখেছিলাম, প্রত্যুৎপন্ন মতিত্ব, যে আমি ভয় না পেয়ে, ঘাবড়ে না গিয়ে, না কেঁদে
ওই যে এদিক ওদিক তাকিয়ে লেজটা তুলে ঠিক লেজটাকে সেট করে ডায়লগটা শেষ করে কমপ্লিট করে বেরোলাম, এটার জন্য আমাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছিল। ওইটা আমার স্মৃতিতে ভীষণভাবে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? শ্রাবণী দত্ত, দিল্লি থেকে। দিদি নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে। আমিও গান হ্যাঁ। বাজনা করতাম। হ্যাঁ। আর যখন আমি গান বাজনা করছি তখন আমাদের স্যার বলছে তুই কম্পিটিশনে যা। হ্যাঁ, তো আমি একটা কম্পিটিশনে গেছি, তাঁতের ইয়েতে, জনাই ওটার নাম স্টেশন, ওখানে জনাই স্কুল ছিল একটা। তো তখন আমি মাধ্যমিক দিয়েছিলাম। এবারে কি হয়েছে, সেখানে আমার গান বাজনা আমাকে ফার্স্ট প্রথমেই ঢুকিয়ে দিয়েছে কম্পিটিশনে। সেখানে এবার গানে কম্পিটিশনের পরে যখন আমি লাস্ট পর্যন্ত ছিলাম, আমি ভাবলাম যে রেজাল্টটা শুনেই যাব। তো লাস্ট পর্যন্ত ছিলাম, তখন আমি শুনছি পরে আমাকে ফার্স্ট করা হয়েছে। আমি প্রথম ছিলাম, মানে কম্পিটিটর হিসেবে আমি প্রথম ছিলাম। তো তখন আমাকে লাস্টে বলছে আপনি ফার্স্ট হয়েছেন, বাট অনেক গার্জেন বলছে যে আপনি 16 বছরের মধ্যে নয়। হ্যাঁ, তো আমি বলি এটা কি আপনার এখন বলার ছিল? আপনার যখন আমি পার্টিসিপেট করছি তখন তো আপনাদের বলা উচিত ছিল, তাই না? তো তখন বলছে হ্যাঁ সেটা তো বলা উচিত ছিল, কিন্তু আমরা তো আমাদের দিক দিয়ে কোনো প্রবলেম নেই। তো এখন অন্যান্য গার্জেন বলছে যে আপনি 16 বছরের ওপরে, হ্যাঁ 16 বছরের মধ্যে নয়। তো তারপরে আমার যে তবলি ছিল তখন সে আমাকে বলছে যে তোর অ্যাডমিট কার্ডটা তো আছে, মাধ্যমিক দিয়েছিলিস? আমি বলছি হ্যাঁ আছে। তা বলছে ওটা দেখা। তখন আমার মনে একটু রাগ হয়েছিল, কেন কি যে যখন আমি পার্টিসিপেট করছি তখনই তো আমাকে বলা উচিত ছিল না যে আপনার বয়সের প্রমাণপত্রটা দিন। তো তখন কিছু বলিনি। তারপর যাই হোক, লাস্টে আমি ওই অ্যাডমিট কার্ডটাই দিয়ে দেখিয়েছিলাম, দেখাতে তারপর ওটা গ্রাহ্য হলো। তো সেটা আমার একটা স্মৃতি যে আমি ওই কম্পিটিশনে গেছিলাম ছোটবেলায়। আর সেই ওই গানটা গেয়েছিল আমি যার নুপুরের ছন্দ। হ্যাঁ, গানটা গিয়ে আমি খুব মানে আনন্দ পেয়েছিলাম ওই সময়। যে আমি একটা আমাদের বেরামপুরের বাড়ি, ওখান থেকে আমি জনায় গিয়ে আমাদের স্যার বলেছিলেন যে ওখানে কম্পিটিশনে যা। আমি এমনি মূলত নজরুলগীতিই শিখতাম। তো সেই তখন আর কি ছোট বয়সের একটা স্মৃতি আর কি, যে ওখানে আমি একটা ঘটনা ঘটেছিল সেটাকে নিয়ে, সেটাই আর কি আমার মনে পড়ে গেল এখন আপনি ওই প্রসঙ্গটা তুলতে আর কি। আমার মনে হলো যে আমরা তো মোটামুটি একটা বয়সে সবাই পৌঁছেছে এবং ওই আমাদের অনেক স্মৃতি জমে রয়েছে। যেমন আমার একটা স্মৃতি ছিল। আমার আরেকটি স্মৃতি হচ্ছে লিচুচোর কবিতা বলতে উঠেছি ক্লাস 2-এ পড়ি, এটা আমার মনে আছে, একদম ক্লাস 2-এ পড়ি লিচুচোর কবিতা বলতে উঠেছি। তো বলতে বলতে ভুলে গেছি রীতিমতো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, মানে সেই কবিতাটা মা যেভাবে যেভাবে শিখিয়েছিল, সেই বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে শিকিবাস করলে তারা পরীক্ষাম একটু দাঁড়া, এইরমভাবে তো বলছি। বলতে বলতে একটা জায়গায় গিয়ে বেমালুম ভুলে গেছি। আর বেমালুম ভুলে গিয়ে লজ্জা টজ্জা পাইনি, কিন্তু আমি দেখছি মা চোখটা যত বড় করা যেতে পারে ততটাই বড় করে মা আমাদের দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। আর যত মার দিকে তাকাচ্ছি তত আমি আরও বেশি ভুলছি। লাস্টে আমি ভ্যাঁ করে কেঁদে দিয়েছি। সবাই তো বলছে কেঁদো না কেঁদো না, কিচ্ছু হয়নি, আমরা হাততালি দিচ্ছি। তখন আমি বলছি মা মারবে, এই শব্দটাই বলেছিলাম, মা মারবে। তো সবাই পাড়ার মায়ের যারা বড়রা ছিলেন, মানে আমার তারা দিদা ঠাকুমা, তারা বলছেন কেন মারবে, মা মারবে না, আমরা মাকে বলে দেবো মা মারবে না, তুই মারবে না মেয়েকে, এরম বলছে টলছে। মা বললো কবিতা তো, মা বাড়িতে এসে বলছে তুই কবিতা তো ভুললি, সেটা তো অন্য কথা, তুই আমাকে পুরো ইয়ে করে দিয়ে এলি ওখানে, মানে আমাকে দোষী বানিয়ে দিয়ে এলি যে আমি তোকে মারবো। তো এরকম প্রচুর স্মৃতি আমাদের রয়েছে ছেলেবেলায়, কিন্তু ছেলেবেলাটাকে না সযত্নে রাখতে হয়, জানেন তো। আমাকে অনেকেই বলেন কেন পিছন দিকে তাকাও, কেন ছেলেবেলার কথা মনে করো, ওটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ওটাই আমাকে আমার পরবর্তী প্রজন্মকে যখন আমি বড় করে তুলছি বা তুলবো, তখন ওটাই কিন্তু আমাকে অনেক বেশি ভালো রাখবে এবং আমি ওই অভিজ্ঞতাটাকেই কিন্তু কাজে লাগাবো ওদেরকে বড় করে তোলার ক্ষেত্রে। আমি লাগিয়েওছি বা এখনও সেটা করি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বিপল ভমেশা ভ্রমণপতি বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ বলছি, আপনার ছেলেবেলার কথা বলছেন, ছেলেবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলা রবীন্দ্র জয়ন্তীতে আমি আবৃত্তি করতাম এবং নাটকও করেছি। অমর দেলা, অমর জলপান আবৃত্তি করতাম। প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসার, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বৃত্তের বিনাশ, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজ দুরি দিনে
ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপর রাত্রি ছায়ে এনেছি নিশ্চয়। আমি দেখেছি প্রতিজ্ঞাহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণা মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার উত্তরাধিকে পাশে সঙ্গীত হারা অবস্থার ছাড়া লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনে তলে। তাই তো তোমার সুদায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইতে বায়ু নিবাইতে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। হ্যাঁ, কিন্তু আপনি তো ভুলে গেলেন না, আমি তো প্রশ্ন করেছিলাম, আজকে এটা রেখেছিলাম, করেছি। আমি তো বিষয়টা রেখেছিলাম যদি ছোটবেলার কোনো গল্প থাকে যে আপনি কবিতা বলতে গিয়ে ভুলে গেছেন, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। কিন্তু আপনি মানে বিষয়টার বাইরে গিয়ে বললেন। ভালো থাকুন সকলে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। তো স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনারা ফেসবুকে এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, ইউটিউবে থাকছে, আপনারা সেখানেও কমেন্ট করে জানাতে পারেন, বা প্রোগ্রাম চলাকালীনও আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করি, আমি যেদিন যেদিন অনুষ্ঠান করি, আমার না কোনো নির্দিষ্ট দিন আর ঠিক হচ্ছে না, মানে আমি ভাবি যে ওই দিন বললি, এখন আর বলি না, তার কারণ আমার অন্য কোনো কাজ পড়ে গেলে তখন আমি অনুষ্ঠান থেকে সরে যাই আর কি, গিয়ে অন্য কাজটা করতে হয়, যার ফলে আমি চলে আসবো কোনো দিন দেখবেন হঠাৎ করে চলে আসছি। তো অবশ্যই আর সেদিনকে আমি কোনো না কোনো বিষয় ভিত্তিক একটু আলোচনা করার চেষ্টা করি। তো আগামী দিনেও আমি আসবো, তখন এরকম কোনো বিষয় নিয়ে থাকবো। যেহেতু এখন সদ্য আমরা পার করেছি 9ই মে, অর্থাৎ 25শে বৈশাখ, আমি তো 9ই মে বলবো না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর 25 তারিখটাকে গুরুত্ব দিয়েছেন, 9 বা 7-এ গুরুত্ব দেননি। তাই 7ই মে কিংবা 9ই মে যাই হোক না কেন, তিনি 25শে বৈশাখটাকে গুরুত্ব দিয়েছেন। কারণ আমি বলি, যারা রবীন্দ্র চর্চা করেন তারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন কোনো গান লিখেছেন, কোনো কবিতা লিখেছেন বা কোনো চিঠি লিখেছেন, সেই ক্ষেত্রে তিনি কিন্তু ইংরেজি তারিখ নয়, তিনি সেখানে বাংলা তারিখ, বাংলা সনটাকে উল্লেখ করেছেন, বাংলা মাসটাকে উল্লেখ করেছেন। যার জন্য আমি বললাম যে এই 9ই মে শব্দটাকে গুরুত্ব না দিয়ে আমি 25শে বৈশাখ শব্দটাকে গুরুত্ব দিলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এরকমই স্মৃতির খোঁজে অনুষ্ঠানে, আবারও নতুন কোনো গল্প নিয়ে। তাই আজকে বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন সকলে।